তাজনুবা জাবিন যেটি বলছিলেন যে তার অ্যানালাইসিস যে তিনি হয়তো চিকিৎসার নাম করে বিদেশ চলে যাবেন, এরকম একটা অ্যারেঞ্জমেন্ট হলেও হতে পারে, এটা তার নিজের পূর্বাভাস। আর আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি নেতা জিয়াউদ্দিন বাসিত, তিনি বলছিলেন যে রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রপতিকে বৈধতা দেওয়ার যে প্রক্রিয়া সেটি আসলে শুরু করেছিলেন ওই সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন শুরুতে, তারা সেই বৈঠক করেই বঙ্গভবনে গিয়ে। আপনার অ্যানালাইসিস কি, এই রাষ্ট্রপতি আসলে দায়মুক্ত কিনা, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার ভবিষ্যৎ কি, উনি কি দেশে থাকবেন, বিচারের মুখোমুখি হবেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন সেই প্রক্রিয়ায় তিনি নিরাপদেই থাকবেন? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচক এবং যারা টিভি পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাষ্ট্রপতির কোনো দায়মুক্তির সুযোগ নেই আসলে। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলাদা সখ্যতা, আলাদা প্রেম ভালোবাসা থাকতে পারে, সেটা আসলে আমাদের জনগণের এটা দেখার বিষয় না। সে কীভাবে দায়মুক্তি দিয়ে দিচ্ছে সেটা আসলে তার ব্যাপার। জনগণের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে অবশ্যই তার বিচারের জায়গা নিশ্চিত করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে। তাকে এই চিকিৎসার নাম করে বিদেশে পাঠিয়ে এই আনন্দ ফুর্তি করার আসলে দিদার কোনো সুযোগ নেই। তার এরকম অনেক মানুষকে হয়তো পার করে দিতে চায়, কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ, আমরা যারা কাজ করছি, এবং আমি মনে করি যে বিএনপিরও একটা বড় অংশ, বিশেষ করে ভাইদের মতো যারা তরুণ মানুষরা যারা আছেন, তারা তো জুলাইকে ধারণ করে। তারা কোনোভাবে চাইবে না এরকম একটা লোক যে কিনা আওয়ামী লীগের সময় আমরা তো দেখেছি যে তারেক রহমানকে খাম্বা তারেক বলে অভিহিত করেছেন। আমরা এই চুপ্পুকেই দেখেছি যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি যে সময় দুদকের চেয়ারম্যান ছিলেন, সে সময় মেম্বার ছিলেন, সে সময় আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কিভাবে গ্রেফতার করা হয়েছে, তার দীর্ঘ কারাবরণ, এবং কিভাবে এছাড়াও তিনি যেসব দায়িত্বশীল জায়গায় ছিলেন, হাসিনাকে অনেক দায়মুক্তি দিয়েছেন, পদ্মা সেতু রিলেটেড করাপশন, তারপরে এরকম অনেকগুলো বিষয় আমরা দেখেছি তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে। তো এই মানুষকে যখন মানে এই লোক চাটতে চাটতে যখন হাসিনাকে মানে সর্বোচ্চ লেভেলের জায়গাটা দিচ্ছিলেন, তখন আমরা দেখলাম তাকে বসানো হয়েছে, এবং বসানোর পর তো তার তো ঘটনার শেষ নেই। এবং জুলাই অভ্যুত্থানের সময়েও তার ভূমিকা কিন্তু ন্যাক্কারজনক। সেই সময় তিনি চাইলে একটা ভূমিকা রাখতে পারতেন, তিনি সেটা রাখেননি। এবং আমি আসলে কি পারতেন, আমাদের বিদ্যমান শাসন ব্যবস্থায় পারেন? তার একটা তো স্ট্যান্ড নেওয়ার অবশ্য না। আসলে রাষ্ট্রপতির জায়গাটা বাংলাদেশে আসলে সেভাবে ফাংশনেবল হয় না, কিন্তু তারপরে তো একটা তো স্ট্যান্ড নেওয়ার একটা সুযোগ ছিল। আমরা দেখেছি যে জুলাই গণঅভ্যুত্থানের শুরুর দিকে তার কাছে কিন্তু আলোচনা করার জন্য আমাদের তরুণ যারা ছাত্রনেতারা ছিলেন তারা গিয়েছেন, বসেছেন বা চেষ্টা করেছেন, কিন্তু তিনি কিন্তু সেগুলো আমলে নেয়নি। তো আমার সমালোচক হয়তো বলেছেন যে এই দায় বৈষম্য ছাত্র আন্দোলনের, সরি টু সে, এটার দায় আমি বলবো যে জনাব তারেক রহমান, যিনি বর্তমান বাংলাদেশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, সালাউদ্দিন আহমেদ, ওনাদের দায় এটার উপরে বেশি। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে আপনারা একটা গ্রুপ কলের ভিডিও, স্ক্রিনশট আপনারা দেখেছেন হয়তো, সেখানে তারেক রহমানের সাথে নাহিদ ইসলাম, আসিফ, ওনারা কিন্তু বসেছিলেন, এবং বসার উদ্দেশ্য এটাই ছিল যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদেরকে একসাথে বসিয়ে তাদের সকলের একটা সম্মিলিত সিদ্ধান্তকে সামনের দিকে নিয়ে যাওয়াটা ছিল মেইন প্রয়াস। কারণ সে সময় যদি আমরা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে আগাতাম, সে সময় কিন্তু আরও রক্তপাত ঘটতো, এবং সেখানে অন্য ভিন্ন শক্তিগুলো সেখানে একটা সুযোগ পাওয়ার সুবিধা ছিল। তো যখন জনাব তারেক রহমান জাতীয় সরকারকে না করেছে, চুপ্পুর অপসারণ থেকে শুরু করে এই জায়গাগুলোকে না করে দিয়েছে, বরং তারা বলেছে একটা ইন্ট্রিম গভর্নমেন্টের মডেল, সেই মডেল অনুসারে তখন যে সাংবিধানিক জটিলতার জায়গাটা ছিল সেখানে তখন চুপ্পুর কাছে যে সব, মানে আপনারা যখন বারবার বলেন যে তাহলে কেন শপথ পাঠ করেছেন, এই যে ওই সময় যদি কিছু সিদ্ধান্ত তারা ছাত্রদেরকে বা তরুণদেরকে নিতে সহায়তা করতেন, এই জটিলতাগুলো তৈরি না করে, তাহলে কিন্তু এগুলো ঘটতো না। এনসিপি বলেন, অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দলরা কিন্তু শুরু থেকেই চেষ্টা করেছে চুপ্পুকে সরানোর ব্যাপারে, বা আওয়ামী লীগের বিচারের প্রশ্নে, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কার্যক্রমের জন্য তারা কিন্তু লড়াই করেছেন। কিন্তু বিএনপি বরাবরই মানে ধরি মাছ না ছুঁই পানির একটা অবস্থান তারা শুরু থেকে নিয়ে এসেছিল, এবং সেটার একটা কন্টিনিউশন আমরা দেখতে পেলাম যে চুপ্পুকে তারা মানে স্পেশালি আমি পরবর্তী বলবো সালাউদ্দিন আহমেদ, তার সাথে তার হৃদ্যতা থাকতে পারে, সক্ষতা থাকতে পারে, প্রেম থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, বাট তিনি এই জিনিসটা কন্টিনিউশন করেছেন। এবং আমি একটু এক সেকেন্ড, এবং যখন নির্বাচন হলো, যখন বিএনপি 2/3 মেজরিটি পেল, বাংলাদেশের মানুষের একটা ম্যান্ডেট পেল, সে সময় তো সবাই এক্সপেক্ট করেছিল যে তাকে অভিশংসন করে সরিয়ে দেওয়া হবে। তখন তো তার এই সকল সাংবিধানিক সংকটটা ছিল না, কিন্তু আমরা দেখলাম যে তখন তাকে রাষ্ট্রপতিকে, এই মানে ঘৃণ্য ব্যক্তিকে আমরা দেখলাম
দেখলাম যে সংসদে ভাষণ দেওয়ানো হলো। রাষ্ট্রপতিকে নিয়ে আমার দুটো জায়গা, একটা হচ্ছে যে এই যে আপনি বললেন অভিশংসনের কোনো প্রচেষ্টা বিরোধী দলের পক্ষ থেকেও খুব জোরে সোরে ছিল কিনা সেটি একটি জানার জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে যে এই যে আপনারা বলছেন যে দায় যদি বিএনপিকে নিতে হয় এবং রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ আসলো, এবং একই সঙ্গে আমাদের রাষ্ট্রপতিদের যে ইতিহাস এবং যে ধরনের পার্সোনালিটির লোককে আমরা এখন পর্যন্ত রাষ্ট্রপতি করেছি, বিশেষ করে 90 পরবর্তী বাংলাদেশে, সেই ব্যবস্থার একটা সংস্কারেরও তো স্বপ্ন ছিল, সেইটাও তো করা যায়নি। ফলে আসলে রাষ্ট্রপতি কি বা করতে পারে? করা যায় নাই তো। আপনি মানে যেই সংস্কারগুলো ধরেন যে বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না, সেগুলো কি এখন আমরা করতে পারছি? যেই মানে ওই অধ্যাদেশগুলো আসলো, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, মানে এখানে আমি জানি না যে বিএনপির এখানে কি সংকট, কি সমস্যা। মানে একটা স্বাধীনভাবে মানবাধিকার কমিশন ফাংশন করলে আসলে বিএনপির কোন জায়গায় আতে ঘা লাগছে, একটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে ফাংশন করলে বিএনপির কোথায় আতে ঘা লাগছে, এটা আমি আসলে ক্লিয়ার না। মানে এটার দ্বারা কোন সাংবিধানিক সংকট সালাউদ্দিন আহমেদ চিন্তা করছেন, বা তারেক রহমান চিন্তা করছেন, বা আমার ভাইরা চিন্তা করছেন। তো এই জন্যই তো আসলে তারা 17 বছর ধরে লড়াই করেছেন। তারা কি শুধু একটা ক্ষমতার ট্রানজিশনের জায়গায় আমি ক্ষমতাটা পাবো এটার জন্য তাদের লড়াইটা ছিল, নাকি যে বৈষম্য, তারপরে যে রাতের ভোট হয়ে যেত, আমিডামি নির্বাচন হতো, বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নিজেদের লোককে বসিয়ে প্রত্যেকটা জায়গা দখল করে তাদেরকে হ্যারেস করা হতো, যারা বাংলাদেশের যোগ্য তরুণরা থাকতো তারা যেখানে চাকরি পেত না, যেখানে শুধুমাত্র বাসায় হচ্ছে যে শেখ হাসিনার ছবি, মুজিবের ছবি, এগুলো ভেরিফাই করে তাদেরকে চাকরিতে নেওয়া হতো। আবার গোপালগঞ্জের মতো আমরা দেখছি আবার বগুড়াকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি এই স্বাধীন কমিশনগুলোতে, তারপরে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিজেদের লোকজনকে বসানো হচ্ছে। সেখানে আপনি এই রাষ্ট্রপতির সংস্কার তো ক্ষুদ্র একটা আলাপ, এই আলাপগুলো যেটা গণতন্ত্রের জায়গা থেকে বাংলাদেশের মানুষ ম্যান্ডেট দিয়ে দিল, তারা তো এটাকে একদম ছুড়ে ফেললো। তারা বারবার বলছে যে 2/3 মেজরিটি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের রায় দিয়েছে, আমরা এখন যা খুশি তাই করবো, আপনারা কে?